সুচিত্রা ভট্টাচার্যের লেখা ২০ ছোট গল্পটিতে আমরা প্রথম পর্বে শুনলাম লাবণ্য এসেছিল মিতিনের কাছে। তার সন্দেহ ছিল কেউ তাকে স্লো পয়জনিং করছে এবং তার স্কিন খারাপ হয়ে যাচ্ছে। আগামী শনিবার তার আবার আসার কথা ছিল, কিন্তু তার আগেই ঘটে গেল খুন। কি আছে এই খুনের পেছনে? এর পেছনে কি অন্য কোনো নোংরা খেলা আছে? সেটাই আজকে আমরা জানব এর দ্বিতীয় তথা অন্তিম পর্বে। আসুন শুনি গল্পটি। না, ঠাহর করা বেশ কঠিন। পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত সবটাই ধোঁয়া, ততক্ষণ ধৈর্য ধরতেই হবে। নিস্তরঙ্গ কাটল 3টে দিন। বুধবার সন্ধে সুবীর হালদারের ফোন। পিএম রিপোর্ট পেয়ে গেছি ম্যাডাম। মিতিন জিজ্ঞেস করলো, কি বেরোলো? সুবীরবাবু বললেন, যা ভেবেছি তাই, বিষেই মৃত্যু। পয়জনিং এফেক্ট ব্রেনের ভাইটাল সেন্টারে হ্যামারেজ, কার্ডিয়াক সেন্টারে রক্ত সঞ্চালন বন্ধ এবং অক্কা। ও, মিতিন নিরুত্তেজ। কি বিষ? আর্সেনিকই হবে, হুইস্কিতে মেশানো ছিল হেভি ডোজে। কিন্তু আর্সেনিকে কিভাবে গ্যাঁজলা বেরোয়? ওসব নিয়ে আপনি ভাবুন। গ্লাসের গায়ে 2-4 রকমের ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে। একটা লাবণ্য দেবীর। 2 নম্বরটি কার্ড ধরতে পারলেই কাম ফতে। আমরা ফাইল বন্ধ করব। কাল সকালেই বাড়ির মেম্বারদের হাতের ছাপ নিয়ে নেব। সুবীর গমগম করে হাসল। কে জানে কি বেরোয় দেখি। মিতিনের ষষ্ঠেন্দ্রিয় বলছিল কেসটা বোধ হয় বেশি সরলীকৃত করে ফেলছে সুবীরবাবু। তবে তর্কিতে গেল না। অনুরোধের সুরে বলল, একটা কথা বলি, ভিসেরা রিপোর্টটার জন্য ওয়েট করলে হতো না? বিষের নেচারটা তাহলে অ্যাকিউরেটলি জানা যেত। অসম্ভব, আমি একটা দিনও নষ্ট করতে রাজি নই ম্যাডাম। এমনিই তো মিডিয়া সারাক্ষণ পুলিশকে ডলছে আমরা নাকি গদাই লস্করি চালে হাঁটি, কোনো গভর্নমেন্ট নই। আচ্ছা ঠিক আছে, যান, বাড়ি যান। তবে কাল সন্ধে আপনার সঙ্গে একবার দেখা করব। সুবীরবাবু বলে, কেন বলুন তো? ভাবছিলাম ফ্যামিলির লোকগুলোকে আরেকবার বাজিয়ে দেখি, আপনারই কাজের সুবিধা হবে। আগেও তো দেখেছেন, পুলিশি কেসে ইনভলভ হলেও আমি কোনো ক্রেডিট দাবি করি না, সুতরাং সুনাম হলে তো আপনাদেরই হবে। বেশ, দিলাম একটা বেলা, করুণ পণ্ডশ্রম। সুবীরবাবু ফোনটা কেটে দিল। আবার এমারাল্ড টাওয়ার, এবার 8 তলা নয়, 3 তলা। ভাদ্রের ভ্যাবসা দুপুর তখন। বেশ কয়েকবার ফ্ল্যাটের বেল বাজাতে হলো মিতিনকে। অবশেষে খুলেছে দুয়ার এবং সামনে এক রূপবান তরুণ, বয়স 30-এর আশেপাশে, টকটকে রং, খাড়া নাক, গাঢ় নীল চোখ, পেটা স্বাস্থ্য, উচ্চতা প্রায় 6 ফুট। হঠাৎ দেখলে মনে হয় যেন জীবন্ত গ্রিক ভাস্কর্য। পরনে লাল শর্টস, হাতাবিহীন হলুদ টি শার্ট, বুকে নকশা করা লেখা আই এম হাংরি। হাতে ব্রেসলেটও আছে, এক কানে আবার দুলও আছে। এই নব্য যুবটি তবে রণজয়, লাবণ্য দেবীর জামাতা? দরজার পাল্লায় একটা হাত রেখে দাঁড়িয়েছে রণজয়। মিতিনকে এক টুকরো মেয়ে পটানো হাসি উপহার দিয়ে বলল, ইয়েস প্লিজ। মিতিনের পরিচয় শুনেই অবশ্য নিভে গেছে হাসিটা। চোখ পলকে সরু। ও, আপনিই সেদিন ওপরে গিয়েছিলেন? রুমকির মা আপনার কাছেই? হ্যাঁ, আজ দুপুর ফোনে রুমকির সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। রুমকি আমাকে এখানে আসতে বলেছে, বলল মিতিন। কিন্তু রুমকি তো এখনও ফেরেনি। আমি বোধহয় একটু আর্লি পৌঁছে গেছি। মিতিনের ঠোঁটে আলগা হাসি। ভেতরে একটু ওয়েট করতে পারি? সামান্য দোনামোনা করে রণজয় পথ ছেড়ে দেয়। 8 তলার মতো প্রকাণ্ড না হলেও লিভিং রুমখানা নেহাত ছোট নয়, সাজসজ্জার বাহুল্যবিহীন, ছিমছাম। তবে সোফায় আর পর্দার রঙে, টিভির ক্যাবিনেটে সাজানো সুন্দর সুন্দর শোপিস, ল্যাম্পশেড, রুচির ছাপ আছে। রণজয় খানিক তফাতে দাঁড়িয়ে জুলজুল চোখে দেখছিল সোফায় বসা আগন্তুককে। মিতিন হেসে বলল, আমি বুঝি আপনাকে ডিস্টার্ব করলাম? রুমকি বলছিল আপনার নাকি বাড়িতেই অফিস। মুখভঙ্গি করে রণজয় বলল, তাহলে নিশ্চয়ই এটাও বলেছে আমার কাজটা কি? মিতিন বলল, আপনি অনলাইন শেয়ার ট্রেডিং করেন। রণজয় বলল, ইয়েস, ঠিক 4টে মার্কেট ক্লোজ হয়। এই সময়টা আমি সত্যিই ব্যস্ত থাকি। মিতিন বলে, তা 4টে তো বেজে গেছে, এই মুহূর্তে নিশ্চয়ই তেমন কাজ নেই। রণজয় বলল, আছে। সারাদিনে স্টক ওঠা পড়ার হালচালটা এই সময় স্টাডি করি। ডেলি প্রফিট লসের হিসেবটা করতে হয় তো।
মিতিন বলে, সে একদিন না হয় পরেই করলেন, বসুন না একটু গল্প করি। বুঝেছি, রণজয়ের ঠোঁটে ধূর্ত হাসি। আমায় ক্রস করতে চাইছেন, তাই তো? মিতিন বন্ধুত্বপূর্ণ আলোচনাও তো বলতে পারেন, এইভাবেই উত্তরটা দিল। রণজয়ের চোখে চোখ রেখে বলল, আপনি একটা গুরুত্বপূর্ণ খবর দিতে পারেন? রণজয় বলল, কি? মিতিন বলে, লাবণ্য দেবীকে বিষ খাইয়ে মারা হয়েছে। রণজয় বলল, খাইয়ে? রণজয় ধপ করে বসে পড়ল। কি করে জানলেন? পুলিশ রিপোর্ট, হুইস্কিতে আর্সেনিক ছিল। রণজয় বলে, ইজ ইট? ওর মুখ ফ্যাকাশে হয়ে যায়, বলে, ভেরি স্ট্রেঞ্জ। মিতিন বলে, স্ট্রেঞ্জ বলছেন কেন? রণজয় বলে, কি মেশাবে বিষ? কখন মেশাবে? মিতিন বলে, কেন? দুপুর 2টোর পর থেকে তো উনি একাই ছিলেন, যে কেউ গিয়ে এই কাজটি করতে পারে। মিতিন মুখ টিপে হাসে। পুলিশ তো কাউকে ছেড়ে কথা বলবে না, সন্দেহের তীর আপনার দিকেও আসতে পারে। রণজয় বলে, কি? আমি তো সারাক্ষণ ফ্ল্যাটেই ছিলাম। মিতিন বলে, প্রমাণ করতে পারবেন তো? রণজয় বলে, অফকোর্স, রুমকি সাক্ষী। রণজয় যেন ঈষৎ উত্তেজিত। রুমকি আমায় 4টে ফোন করেছিল, 10 মিনিট পর তার সঙ্গে আমার আবার কথা হয়। মিতিন বলে, মোবাইলে না ল্যান্ডলাইনে? রণজয় বলে, প্রথমবার মোবাইলে, নেক্সট টাইম ল্যান্ডলাইনে। ওর কাছে একটা লোক আসার কথা ছিল, ইন্স্যুরেন্সের এজেন্ট, আমাকে বসতে বলেছিল। সে বোধ হয় এলো 4:30 নাগাদ। তার সঙ্গে বসে কথা বলছি, রুমকি ফিরল স্কুল থেকে। মিতিন বলল, আর 2টো থেকে 4টে? রণজয় বলল, আশ্চর্য, আমি তো জানি না উনি সেদিন মারা যাবেন। তাহলে না হয় 5টা বন্ধুকে ডেকে সেদিন বাড়িতে বসিয়ে রাখতাম। রণজয়ের সুন্দর মুখখানা কেমন যেন বিকৃত দেখালো। দুহাত ঝাঁকিয়ে বলল, তাছাড়া উনি তো মারা গেছেন। সেই 5টা কি 5:30 হবে? তখন তো আমি, রুমকি, ইন্স্যুরেন্স লোকটা সবাই এ ঘরে। বটেই তো, বটেই তো। মিতিনের স্বর শান্ত। আসলে আপনি কাছাকাছি থাকেন বলেই প্রশ্নটা মাথায় এলো। কাছাকাছি মানে? রণজয় দপ করে জ্বলে ওঠে। হোয়াট ইউ মিন? মিতিন বলে, আহা, এক্সাইটেড হচ্ছেন কেন? আপনারা সেম প্রেমিসেসের বাসিন্দা, নিশ্চয়ই ওপরতলায় আপনার যাতায়াত আছে। রণজয় বলে, তো দুপুরের কাজকর্ম ফেলে আমি তার ঘরে বসে ড্রিঙ্ক করব? মিতিন বলে, আমি তো বলিনি আপনি ড্রিঙ্ক করেছিলেন, জাস্ট একটা সম্ভাবনা। রণজয় বলে, কিসের সম্ভাবনা? আমি ক্লাসে বিষ মিশিয়েছি? কেন, লাবণ্য মজুমদার মারা গেলে আমার কী লাভ? মিতিন বলে, সরি, আমি কিন্তু আপনাকে হার্ট করতে চাইনি। রণজয় তবু গজগজ করছে। কাছাকাছি তো অনেকেই থাকে। রুমকির বাবা, মালতী দেবীরই বা বাদ দিচ্ছেন কেন? লাবণ্য মজুমদার তো স্লো পয়জনিংয়ের ব্যাপারে হাজব্যান্ডকেই সন্দেহ করত। ডোন্ট ওয়ারি, আমাদের সবই স্মরণে আছে। তবে পুলিশ ডিটেকটিভদের কাছে সকলেই সাসপেক্ট। আমাদের নজরটাই বাঁকা কি না? মিথিন ফের হাসল। যাকগে যাকগে, ওসব কথা বাদ দিন, এবার সত্যি সত্যি গল্প করি। আপনি এক্সাইটমেন্ট খুব ভালোবাসেন, তাই না? এমন অনুমানের কারণ কি? রঞ্জয় আরও রেগে বলল, আপনার শেয়ার মার্কেটে ইন্টারেস্ট দেখে মনে হলো। ভুলে যাচ্ছেন, এটাই আমার রুটি রুজি। মিতিন বলে, হয় ভালো রোজগারপাতি? শুনেছি এতে ভীষণ রিস্ক, 2 টাকা এলে 10 টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। টাকা তো আসা যাওয়ার জন্যই, হু কেয়ার্স, উত্তর দেয় রণজয়। কথার মাঝে রুমকি এসে পড়েছে। লাবণ্যের সঙ্গে মিল নেই মেয়ের, চেহারাটা বরং বাবা ঘেঁষা, টেনে টুনে সুশ্রী বলা যায়। বছর 25 ছোটোখাটো রুমকির পোশাক আশাক হাবভাব সবই লাবণ্যর বিপরীত। চোখে মুখে বিষণ্ণতার আভাস। সদ্য মা হারিয়েছে বলে কি, নাকি রুমকি এরকমই? একটু যেন নিস্তেজ গলাতে রুমকি জিজ্ঞেস করল, অনেকক্ষণ এসেছেন? এই তো মিনিট 20-25। মিতিন ভদ্রতা করে হাসে। আপনার হাজব্যান্ডের সঙ্গে গল্পগুজব করছিলাম। রুমকি বলে, চা খেয়েছেন? মিতিন বলে, নো থ্যাঙ্কস, লালবাজারের ডিসি ডিডির সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এখনকার কাজ সেরে চটপট বেরোতে হবে। রুমকি বলে, আচ্ছা, বলে রণজয়ের দিকে তাকায়। যদি চাও এবার তুমি তোমার কাজে যেতে পারো। রণজয় বলে, হ্যাঁ যাই। খানিকটা যেন অন্যমনস্ক মুখে উঠে গেল রণজয়, তেরচা চোখে। আর তার যাওয়াটা দেখে নিয়ে মিতিন বলল, আপনার হাজব্যান্ড কিছুটা বেশ মানুষ ভালো। ঝাপসাভাবে হাসল রুমকি, অস্ফুট স্রোতে বলল, থ্যাঙ্কস। আপনাদের কি লাভ ম্যারেজ? রুমকি বলল, পুরোপুরি নয়। রুমকি সামান্য থেমে বলল, একটা লেডিস ক্লাবের ফাংশনে মা আলাপ করিয়ে দিয়েছিল। তারপর রণজয়ের বাড়িতে যাওয়া আসা শুরু, নিজেই একদিন বিয়ের কথা তুলল। আচ্ছা। মিতিন বলল, আপনিও নিশ্চয়ই এক কথায় রাজি? রুমকির ঠোঁটে আবার সেই একটা আবছা হাসি। মাও খুব চেয়েছিল আমাদের বিয়েটা হোক। মিতিন বলল, আচ্ছা, বেশ ভালো। মিতিন সোজা হলো,
তা আপনার মার পরলৌকিক ক্রিয়াকর্ম তো সব মিটে গেছে, তাই না? হ্যাঁ, অপঘাতে মৃত্যু, 3 দিনে কাজ। আমি কিন্তু এখনও বিশ্বাস করতে পারছি না। রুমকির গলায় যেন কান্না। কেই কাজ করলো বলুন তো? আর কেনই বা করলো? মিতিন বলল, সে প্রশ্ন তো আমাদেরও। আপনার কি কাউকে সন্দেহ হয়? মেয়েটি বলল, কাকে সন্দেহ করব? মিতিন বলে, কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব? রুমকি বলল, আত্মীয়দের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই, একমাত্র মামাই যা আসে কালে ভদ্রে। মার বন্ধুরাও তো বাড়িতে আসতো না বিশেষ। তাদের সঙ্গে মার দেখা সাক্ষাৎ তো সব বাইরে বাইরে। কখনো যদি মা বাড়িতে পার্টি টাটি দিল তখন। ওই দিন তো সেরকম কিছু ছিল না, মিতিন জিজ্ঞেস করে। রুমকি বলে, না, যদি থাকতো তাহলে তো মালতীর কাছে শুনতাম। মিতিন বলে, মালতী তো দুটোই চলে গেছে, তারপর যদি কেউ। রুমকি বলে, সেটা হতে পারে, 2টো ফিস্কির গ্লাসও তো পাওয়া গেছে। এই দ্বিতীয় ব্যক্তিটিকে, যার সঙ্গে আপনার মা ড্রিঙ্ক করেছিলেন? জিজ্ঞেস করলেন মিতিন। সরি, বলতে পারবো না। আপনি নিশ্চয়ই জানতেন লাবণ্য দেবী স্লো পয়জনিংয়ে আতঙ্কে ভুগছিলেন? মিতিন জিজ্ঞেস করে। রুমকি বলে, জানি, ওটা মার এক ধরনের মেন্টাল ফিক্সেশন ছিল। কিন্তু তিনি বিশেষ একজনকে সন্দেহ করতেন? মিতিন জিজ্ঞেস করে। রুমকি বলে, বাবাকে তো। হঠাৎই অসহিষ্ণুভাবে মাথা ঝাঁকায় এবং বলে, অসম্ভব, অসম্ভব, একেবারে ভিত্তিহীন ধারণা। লাবণ্য দেবী কিন্তু আমায় বলেছিলেন হাজব্যান্ডের সঙ্গে তার সম্পর্ক মোটেও ভালো ছিল না। মিতিন আবার বলে। রুমকি বলে, মা কি বলে আমি জানি না। বাবা মাকে ভীষণ ভালোবাসত। জোরের সঙ্গে বলছি, 28 বছর ধরে মায়ের সঙ্গে ঘর করতে পারত না। জোরের সঙ্গে বলতে পারি, মার মৃত্যু কামনা করা বাবার পক্ষে অসম্ভব। মিতিন ঘাড় নাড়ে। লাবণ্য দেবীর সঙ্গে আপনার দেখা হয়েছিল ঘটনার দিন? মিতিন এ কথা জিজ্ঞেস করায় একবার তাকায় ওর দিকে রুমকি। প্রায় রোজই স্কুল বেরোনোর আগে একবার ওপরে ঘুরে যাই, সেদিনও গিয়েছিলাম। মিতিন বলে, তখনও তো অনিমেষবাবু ফেরেননি, তাই না? রুমকি বলে, বাবা বোধহয় 11টা নাগাদ এসেছিল। দুপুরে মাকে ফোন করেছিলাম, তখনই শুনি। মিতিন বলে, দুপুরে কটায়? রুমকি বলে, স্কুলের টিফিন টাইমে, ধরুন 1:45। মিতিন বলে, রোজই বুঝি দুপুরে ফোন করতেন? রুমকি বলে, না, মাঝে মাঝে, তবে শুক্রবারটা করতামই। মালতী দুপুরে চলে যায় তো, তাই। সেদিন মালতী তখনও কি ছিল? মিতিন জিজ্ঞেস করে। উত্তরে রুমকি বলে, হ্যাঁ, মা বলল এবার বেরোবে। মিতিন বলে, ও, তা বিকেলে তো আর মার কাছে যাননি, একেবারে সন্ধ্যাবেলায়? রুমকি বলে, মালতীর ডাক পেয়ে মায়ের হাতটা ধরতেই ছটকা খেয়ে গেলাম, দেখি একদম ঠান্ডা হয়ে গেছে। মিতিন বলে, তক্ষুনি আপনারা ফোন টোন শুরু করলেন? হ্যাঁ, আমার ফোন পেয়েই বাবা এসে গেল, তারপরেই ডাক্তারবাবু। মিতিন বলে, অনিমেষবাবু নিশ্চয়ই খুব ভেঙে পড়েছিলেন? রুমকি বলে, এ কি আর বলার অপেক্ষা রাখে? এলোই তো প্রায় উদ্ভ্রান্তের মতো, ছুটতে ছুটতে বোধহয় 10-12 মিনিটের মধ্যেই। মিতিন বলে, তাই? খুব তীক্ষ্ণ চোখে তাকায় রুমকির দিকে। হ্যাঁ, ঠিক আছে, আপাতত আর কিছু জানার নেই। মালতীকে এখন নিশ্চয়ই ওপরে পাবো। রুমকি অস্ফুটে বলল, এখন ওপরে যাবেন? যাই একবার, 2-1টা ছোটোখাটো ব্যাপার আছে জানার, একটু দেখে আসি। মিতিন উঠে দরজার দিকে এগোয়। দুঃখী দুঃখী মুখে রুমকি আসছে পেছন থেকে। হঠাৎই নিচু স্বরে জিজ্ঞেস করে, ম্যাডাম, খুনি ধরা পড়বে তো? মিতিন বলে, চেষ্টা তো করছি। আচ্ছা, যে গ্লাস দুটোতে পুলিশ নিয়ে গেছে তাতে কারো হাতের ছাপ, মানে ওসব দিয়েও তো ধরা যায়? ঘাড় ঘুরিয়ে মিতিন ঝলক দেখে রুমকিকে, হেসে বলে, হ্যাঁ, তা তো যাই, পুলিশ সবই দেখবে। বলে মিতিন সোজা করিডোরে লিফট ধরে সোজা 8তলায়। ফাঁকা ফ্ল্যাটে টিভি দেখছিল মালতী। মিতিনকে দেখে বেশ চমকেছে। অবাক মুখে বলল, দিদি আপনি আবার? তোমার রুমকিদির সাথে কথা বলে ওপরে এলাম, ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। মালতী বলে, বসুন। মিতিন বলে, না মালতী, বসার সময় নেই। মিতিন মালতীর কাঁধে হাত রেখে বলল, তোমায় শুধু একটা কথা জানার ছিল। মালতী বলে, কি দিদি? তোমার মামি কিন্তু আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। মালতী আঁতকে ওঠে। অ্যাঁ, সে কি? এমন একজন যে তুমি না থাকার সময় এসেছিল। মিতিনের স্বর শীতল। অবশ্য তুমিও যে দুপুরবেলা ফ্ল্যাটে ছিলে না তারও কিন্তু কোনো প্রমাণ নেই। কি বলছেন দিদি? মালতীর মুখ সাদা হয়ে যায়। বিশ্বাস করুন, আমি ঠিক দুটোই বের হয়ে গেছি। সে তোমার 55 তলায় খোঁজ নিলেই জানা যাবে, মিতিন বলে। আপনি আমার বাড়িতে যাবেন দিদি? আমি কেন যাব? মিতিন বলে, পুলিশ যাবে।
তারা ভালো করে বুঝে আসবে। মালতী ছপ করে মিতিনের হাতটা চেপে ধরে, বলে, আমাকে বাঁচান দিদি, আ- আ- আমি বাড়ি যাইনি। মিতিন বলে, তার মানে তুমি ফ্ল্যাটেই ছিলে? মালতী বলে, না, আমি সেদিন সিনেমায় গিয়েছিলাম দিলীপের সঙ্গে। কে দিলীপ? ইলেকট্রিকের কাজ করে, এ পাড়ায় দোকান আছে। মিতিন বলে, আচ্ছা, ধরে নিলাম তুমি সত্যি বলছো। মালতীকে আপাতমস্তক জরিপ করে নিয়ে মিতিন ফের বলল, কিন্তু পুলিশ তো তোমায় ছাড়বে না, তোমার কাছেই জানতে চাইবে দুপুর বিকেল কেউ ফ্ল্যাটে আসতো কি না, সেদিনই বা কে এসেছিল, কে থাকতে পারে, তোমার সঙ্গে তার চোখসাচোখ ছিল কি না। মা কালী দিব্যি, ওসবে আমি নেই, কিচ্ছু জানি না দিদি, বলে মালতী। তা বললে চলবে? তুমি রাত দিনের লোক, তোমার ওপর তো একটা প্রশ্ন থাকবেই। বিশ্বাস করুন দিদি, এমনি দিনে কেউ দুপুরে আসতো না, বেশিরভাগ দিন মামি তো বাইরে বাইরে। তবে শুক্রবার। থেমে গেল মালতী। কি? কি শুক্রবার কি বলো? পরিষ্কার বোঝা যায় মালতী কিছু একটা গোপন করার চেষ্টা করছে। কাকে আড়াল করতে চাইছে? মিতিন অবশ্য চাপাচাপিতে গেল না, ভূতলে নেমে ঢুকেছে সিকিউরিটির কুঠিরিতে। ব্যাগ থেকে পরিচয়পত্র বার করে নিয়ে বলল, একটা জরুরি খবর দরকার। সবুজ উর্দি নিরাপত্তারক্ষী ঈষৎ তটস্থ। বলুন। গত শুক্রবার 804 নম্বর ফ্ল্যাটে কে কে এসেছিল দুপুর 2টো থেকে 4টের মধ্যে? জিজ্ঞেস করে মিতিন। সিকিউরিটি বলে, কেউ আসেনি, শুধু কাজের মেয়েটা বাইরে গিয়েছিল, তখন বোধহয় 2টো বাজে, তারপর তো সন্ধেবেলা ফিরে দেখে। মাঝে মেয়েটা একবারও আসেনি? জিজ্ঞেস করে মিতিন। সিকিউরিটি বলে, না ম্যাডাম, এলে চোখে পড়তো। ওদের বাড়ির আর সবাই? অনিমেষবাবু, তার মেয়ে, জামাই, তারা কে কখন? দিদিমণি তো বিকেল বিকেল স্কুল থেকে এলেন, সিকিউরিটি বলতে থাকে। যেমন আসেন, দাদা বেরোয়নি। বলতে বলতে যুবকটির কপালে ভাঁজ। হ্যাঁ, অনিমেষ স্যার চলে গিয়েছিল, একবার ফিরে এলো। তাই? কখন? জিজ্ঞেস করে মিতিন। টাইমটা নিখুঁত মনে নেই ম্যাম, এখনকার বাসিন্দাদের ঢোকা বেরোনো তো অত খেয়াল করি না। তবে অনিমেষ স্যার একটু পরেই আবার বেরিয়ে গিয়েছিল, গাড়ি ছাড়াই, হেঁটে হেঁটে। এতক্ষণে মিতিনের সামনে যেন আলোর আভাস। হিসেব বোধহয় এবার মিলছে আস্তে আস্তে। বুমবুমদের স্কুলে একটা অনুষ্ঠান ছিল আজ। নাচ, গান, নাটক, আবৃত্তি মিলিয়ে রীতিমতন জমজমাট ব্যাপার। নাটকে খরগোশ সেজেছিল বুমবুম। সাদা পোশাক পরে লম্বা লম্বা কান লাগিয়ে সে লম্পঝম্প ঝুড়ল মঞ্চ জুড়ে। ছেলের কাণ্ডকারখানা দেখে মিতিন তো হেসে বাঁচে না। মা ছেলে বাড়ি ফিরল রাত 9টায়। ঢুকতে না ঢুকতে পার্থ সড়ক ঘোষণা, তোমার লাবণ্য কেসের ড্রপ সিন তো পড়ে গেল গো। মিতিন বলে, মানে? ক্যাচ কটকট, পুলিশ আসামি পাকড়াও করে ফেলেছে। অবাক হয়ে জিজ্ঞেস করে মিতিন, কে আসামি? জামাই বাবা জীবন, রণজয় চৌধুরী, তুমি যাকে অ্যাপেলো বলেছিলে, সেই হারামজাদা। পার্থ চোখ নাচালো। এই তো এতক্ষণে খবর দেখাচ্ছিল। হুইস্কি গ্লাসে লাবণ্য ছাড়া যে দ্বিতীয় হাতের ছাপটি পাওয়া গেছে, সেটি শ্রীমান রণজয়ের। মিতিন বলে, তাই নাকি? শুধু তাই নয়, আরও অনেক কেলো বেরিয়েছে। মিস্টার অ্যাপেলো একটি আস্ত ক্যাসানোভা। বিয়ের আগে থেকে নাকি শাশুড়ির সঙ্গে তার আশনাই ছিল। মেয়েকে বিয়ে করেও মহব্বতে ছেদ পড়েনি। একই সঙ্গে দুদিকে ডিউটি করে যাচ্ছিল। এভরি ফ্রাইডে নাকি রংরালিয়া চলতো শাশুড়ি জামাইয়ে। সারা দুপুর। তবে কথায় আছে না, জন জামাই ভাগনা, 3 নয় আপনা। পার্থ হ্যাঁ হ্যাঁ করে হাসল। ব্যাটা দিয়েছে শাশুড়িকে মোক্ষম দাওয়াই। মিথিনের একটুও হাসি পেল না। গোমরা মুখে বলল, তা শাশুড়ি জামাইয়ের রিলেশনের গল্পটা কিভাবে পিকচারে এলো? কাজের মেয়েটা বলেছে, রণজয় কনফেস করেছে। খুনটাও? মিথিন অবাক হয়ে জিজ্ঞেস করল। পার্থ বলল, সেটা অবশ্য টিভিতে বলেনি, তবে স্বীকার তো করতেই হবে। পুলিশের গুঁতো যখন পড়বে পিঠে। বাপ মেয়ের কী রিয়াকশন, তাদের দেখালো খবরে? মিতিন জিজ্ঞেস করে। মুহ্যমান মুখে বসে আছে দুজন, স্পিকটি নট। ফ্যামিলিতে এমন একখানা রগরগে স্ক্যান্ডেল, ঠোঁটে আর বাক্যি ফোটে। পার্থ বলে। পার্থকে বেশ পুলকিত দেখাচ্ছে। ধীর পায়ে ঘরে এলো মিতিন। সালোয়ার কুর্তা বদলে নাইটি চড়িয়ে নিল গায়ে। তারপর বাথরুম টাথরুম ঘুরে ফের এসে সোফায় বসে। আরতি চা রেখে গেল, চুমুক দিচ্ছে কাপে। চুপ চুপ। পার্থ টেরিয়ে টেরিয়ে মিতিনকে দেখছিল। নাক কুচকে বলল, টিকটিকি ম্যাডাম হঠাৎ গুম? আপসেট? মিতিনের ঠোঁট নড়ল একটু। রণজয় অ্যারেস্ট হলো বলে? পার্থ খিকখিক হাসছে। নাকি তোমার আগে পুলিশ কেসটা সলভ করে ফেললো বলে, সেই শোকে? দুটোর কোনোটাই নয়, মিতিন বলল। আমার ধারণা কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। হাসিও না তো। হুইস্কিতে আর্সেনিক, গ্লাসে হাতের ছাপ, 4টে অবধি লাবণ্যর ফ্ল্যাটের রণজয়ের প্রেজেন্স, তাদের অবৈধ সম্পর্ক, আর কি চাই?
মিতিন তবু বলে, মোটিভ? লাবণ্য নিশ্চয়ই আশনাইটা আর টানতে চাইছিল না। জামাই তাই রাগে টেকে না। লাবণ্যর প্রেমে গদগদ থাকলে রণজয় মোটেই রুমকিকে বিয়ে করতো না। হি হ্যাড লং টার্ম ইন্টেনশন শ্বশুরের সম্পত্তি। নিতিন বলল, পার্থ বলে সেদিক দিয়েও ভাবা যায়। রণজয় হয়তো নোংরা রিলেশনটা থেকে ছাড়ান পেতে চাইছিল। আধবুড়িটা রাজি হচ্ছিল না। হয়তো সে ভয় দেখিয়েছিল মেয়ের কাছে রণজয়ের আসলি চেহারাটা ফাঁস করে দেবে বলে। ওই খ্যাপা মহিলার পক্ষে যা আদৌ অসম্ভব নয়। আর জানাজানি হওয়া মানে তো সর্বনাশ। এমারাল্ড টাওয়ারের দুখানা ফ্ল্যাট থেকে শুরু করে যাবতীয় অ্যাসেট মরিচিকার মতো ভ্যানিশ। অগত্যা মরিয়া হয়ে এই কুকীর্তি। এটা তাও মন তো শোনাচ্ছে না। স্লো পয়জনিংয়ের কমপ্লেনটাও এর সঙ্গে অনেকটা মেলানো যায়। মিতিন ঘাড় নাড়ল। তবু এমন একটা বোকামি। আর্সেনিক মেশানো হুইস্কিটা এভাবে ফেলে রেখে গেল। গ্লাস ধুয়ে জায়গা মতন রেখে দিয়ে গেলে তো সুইসাইড ছাড়া কিছু ভাবাই যেত না। এই সিলি ভুলগুলো করে বলেই না ক্রিমিনালরা ধরা পড়ে। পার্থ গলা ফাটিয়ে হাসলো। আর তোমরা টিকটিকিরা তাদের ঘেঁটি পাকড়ে একেবারে করে কমে খাও। মিতিন বলে, যা খুশি বলতে পারো, আমি কিন্তু কনভিন্সড নই। মিতিন টেবিলে কাপ নামালো। এখনও বেশ কয়েকটা ফাঁক আছে। দু একটা তো ইনসিডেন্টও ভারী অদ্ভুত। যেমন? পার্থ ভুরু কোঁচকাল। তুমি কি এখনও লাবণ্য দেবীর হাজব্যান্ডকে ধরে বসে আছো? মিতিন বলে, আমি কাউকেই ধরে নেই, আবার কাউকে ছাড়ছিও না। বুঝেছি। পার্থ চা শেষ করে সিগারেট ধরিয়েছে। লম্বা ধোঁয়া ছেড়ে বলল, এমন অবশ্য হতেই পারে। লোকটা জামাইকে ফাঁসিয়ে নিজে পাকাল মাছের মতো পিছলে গেল। অনিমেষবাবু যেন কখন আবার এসেছিল এমারাল্ড টাওয়ারে। তাহলে সন্দেহ তো থাকতেই পারে। অফিস গিয়েও তো আবার ফিরতে পারে। বলেছে খুব টায়ার্ড। গ্লাসে কিন্তু তার হাতের ছাপ পাওয়া যায়নি। রাইট, এখানেই তো কেসটা গুলিয়ে যাচ্ছে। কেন মিছিমিছি মগজটাকে ট্যাক্স করছো? ছাড়ো না। বলেই মিতিন ঠোঁট কামড়ে 2-1 সেকেন্ড ভাবলো কি যেন, তারপর মোবাইলে চেনা নম্বর টিপছে। আরে ম্যাডাম যে, ও প্রান্তে সুবীরের স্বরে উল্লাস। দেখছেন তো নিউজ? চিড়িয়াকে খাঁচায় পুড়েছি। মিতিন গলা মোলায়েম করে বলল, কাজটা ঠিক হলো কি? পরে পস্তাতে হবে না তো? কেন 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 এমন কথা বলছেন ম্যাডাম? কী বিষে লাবণ্য দেবীর মৃত্যু হয়েছে তা কিন্তু এখনও জানা যায়নি। আর্সেনিকে মুখ দিয়ে ওরকম গ্যাজলা বেরোয় না। রাখুন তো আপনার থিওরি। হুইস্কির সঙ্গে পাঞ্চ করে পেটে কী রিয়াকশন করছে তার কি কোনো ঠিকানা আছে? সুবীরবাবু বলে। মিতিন বলে, তবু ভিসেরা রিপোর্ট অবধি ওয়েট করলে হতো না? নিশ্চিত থাকুন, ভিসেরা আমাকে ডোবাবে না। ডুবতে কিন্তু হলোই সুবীর হালদারকে। পুরোটা না হলেও অনেকটাই। পুজোয় কুলু মানালি বেড়াতে গিয়েছিল মিতিনরা। ফিরল দেওয়ালির মুখে মুখে। সপ্তাহখানেক পরে এক সন্ধেবেলা সুবীরের ফোন। ম্যাডাম কি বাড়িতে আছেন? হ্যাঁ আছি, মিতিন বলে। আমি আসছি, জরুরি দরকার। মিনিট 15-র মধ্যেই বাড়ির সামনে পুলিশের জিপ। হন্তদন্ত পায়ে সুবীরের প্রবেশ। ধপাস করে বসে পড়ল সোফায়। আপনার প্রেডিকশনই ফলে গেল ম্যাডাম। মিতিন মুচকি হেসে বলল, লাবণ্য মজুমদারের ভিসেরা রিপোর্ট এসেছে বুঝি? আজই পেলাম। সুবীর বলে, মহিলার লিভার কিডনিতে আর্সেনিক পাওয়া গেছে বটে, তবে তা নিতান্ত সামান্য, লিথাল ডোজ একেবারে নয়। মিতিন বলে, তাহলে পয়জনিংটা? 2 ধরনের ওষুধের জয়েন্ট এফেক্ট। স্ট্রেঞ্জ কেস ম্যাডাম। ওষুধ? কী ওষুধ? মিতিন বলে। সুবীরবাবু উত্তর দেয়, নামগুলো হলো। বুক পকেট থেকে একটা চিরকুট বার করে সুবীর চোখ থেকে নাবিয়ে খানিকটা দূরে বিনা চশমায় পড়ছে। মনো অ্যামিনো অক্সিপেস্ট ইনহিবিরিটস আর অ্যামিট্রিপলিটিন। এগুলো তো মেন্টাল ডিপ্রেশনের মেডিসিন। রিভার্স গ্রুপ, হাইলি রিঅ্যাক্টিভ। দুটোর সঙ্গে পড়লে ঘন্টা দেড়েকের মধ্যে যে কেউ মারা যাবে। তাই বুঝি? সুবীর মাথা চুলকোয়। তাহলে তো এটা সুইসাইড কেস হতে পারে, কিংবা মহিলা ভুল করে একসঙ্গে দুটো মেডিসিন। কিন্তু দুটো একসঙ্গে থাকবে কেন? কারেক্ট। সুবীর খাড়া হয়ে বসল। এই লাইনেও তো রণজয় চৌধুরীকে বাঁধা যেতে পারে। ব্যাটা নির্ঘাত আর্সেনিক মেশানো মদ গেলাতে না পেরে বাইফোর্স ওই দুটো ওষুধ খাইয়ে দিয়েছে। কেস গুছিয়ে সাজাতে পারবেন তো? জিজ্ঞেস করে মিতিন। খুব পারবো। ওই ধিনিকেষ্টকে আমি ছাড়বই না। ভালো মানুষ বাবা আর নিরীহ মেয়েটাকে যে কত যন্ত্রণা দিয়েছে, সাজা বাছাধনকে পেতেই হবে। রণজয় কি এখনও জেল কাস্টাডিতে? তিন বলে, রণজয়কে জেরা করে কিছু বের করা গেল? না ম্যাডাম, রিলেশনটা অ্যাডমিট করেছে, কিন্তু মার্ডার চার্জটা মানছে না। এনিওয়ে, তুলি তো কোর্টে, তারপর দেখা যাবে। ঢকঢক করে 2 গ্লাস জল খেয়ে চলে গেল সুবীর। মিতিন গিয়ে দাঁড়িয়েছে ব্যালকানিতে। মিনিট 10 পর ফিরল।
পায়চারি করছে আপন মনে। হঠাৎ কীভাবে নিজের স্টাডি রুমে এসে কাগজ কলম নিয়ে বসল। লিখছে, আঁকিবুকি কাটছে। মোবাইল তুলে আচমকা ডায়াল করল অনিমেষ মজুমদারকে। জেনে নিল ডক্টর সেনের নাম্বার। ফের মোবাইলের বোতামে আঙুল। হ্যাঁ, পেল লাবণ্যর ডাক্তারকে। কথা সেরে অফ করে দিল ফোন। মাথা রাখল টেবিলে। ঘাড় গুজে বসে আছে মিতিন। বসেই আছে। বাসস্টপ থেকে রুমকিকে দেখতে পেল মিতিন। স্কুল গেট পেরিয়ে এগিয়ে আসছে মন্থর পায়ে। জীবন্ত এক বিষাদ প্রতিমা যেন। ছোট ছোট ছেলেমেয়েরা কলকল করছে চারপাশে। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই রুমকির। এমনই উদাস, এমনই একাগ্র, সন্তপ্ত। কাছে গিয়ে মিতিন মৃদুস্বরে ডাকল, রুমকি। চমকেছে মেয়েটা। অবাক হয়ে বলল, আপনি এখানে? আপনার কাছেই এসেছি, স্কুল ছুটির জন্য অপেক্ষা করছিলাম, বলে মিতিন। দরকার আছে কোনো? রুমকি জিজ্ঞেস করে। হ্যাঁ, এমারেল্ড টাওয়ার তো কাছেই, চলুন না, এগোতে এগোতে কথা বলি। পরন্ত বেলা। হেমন্তের পেলেও প্রদ্যুর মায়া বিছিয়েছে পথে। টুপটাপ ঝরছে শুকনো পাতা। বাতাসে হালকা শিশিরের ভাব। হাঁটতে হাঁটতে মিতিন নিচু গলায় বলল, আপনাকে একটা গল্প শোনাবো, এক দুঃখী মেয়ের কাহিনী। রুমকি ঘাড় বেঁকিয়ে বলল, হঠাৎ? এমনি ইচ্ছে করছে গল্পটা, বোধহয় আপনার চেনা চেনা লাগবে। বুনতে গিয়ে যদি কোথাও ফাঁক ফোকর আসে আপনি শুধরে দেবেন। দেবেন তো? আর চোখে রুমকিকে দেখে নিয়ে মিতিন শুরু করে। নেহাতি মধ্যবিত্ত এক তরুণীর বিয়ে হয়েছিল এক ব্রাইট ইঞ্জিনিয়ারের সঙ্গে, স্রেফ রূপের গুণে। বিয়ের বছর 1.5-2 পর তাদের একটি মেয়ে হলো। আর চোখে রুমকিকে দেখে নিয়ে মিতিন শুরু করল। নেহাতি মধ্যবিত্ত এক তরুণীর বিয়ে হয়েছিল এক ব্রাইট ইঞ্জিনিয়ারের সঙ্গে, স্রেফ রূপের জোরে। বিয়ের বছর 1.5-2 পর তাদের একটি মেয়ে হলো। তারপর থেকেই মহিলা যেন কেমন বদলে যেতে থাকলো। তার বর সাফল্যের পেছনে হন্যে হয়ে ছুটছে, রোজগার করছে তার। বউকে স্বাচ্ছন্দ্য আর বিলাসের উপকরণ কিনে দিচ্ছে রাশি রাশি, কিন্তু বউয়ের জন্য খরচ করার সময় তার হাতে নেই। স্বামী সহচর্য না পেয়ে পেয়ে এক চোরা বুভুক্ষা থেকে মহিলার মধ্যে জন্ম নিল এক অদ্ভুত বিকৃতি। স্বাভাবিক ঘরোয়া জীবন তার আর পছন্দ নয়। তার চাই নিত্য নতুন উত্তেজনা, চাই নেশা, চাই উন্মাদনা, ক্লাব, পার্টি, পুরুষ মানুষ। একটু একটু করে সে চলে গেল স্বামীর হাতের বাইরে। নিজের মেয়ের দিকেও সে ফিরে তাকায়নি। মা নয়, সেই মেয়েটাকে নিয়েই আমার গল্প। কি গল্প? রুমকি জিজ্ঞেস করে। বলছি তো। মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে। তার একদিকে কাজ পাগল বাবা, অন্যদিকে তুমুল উচ্ছৃঙ্খল মা। দুজনের মাঝখানে পড়ে সে একা, ভীষণ একা। শামুকের মতো খোলের মতো নিজেকে গুটিয়ে রাখে সে। বন্ধুবান্ধবদের সঙ্গে মিশতে পারে না। কলেজ টলেজ পাশ করে মেয়েটা মোটামুটি একটা চাকরি জুটিয়ে ফেলে, ডুবে থাকতে চায় অন্য দুনিয়ায়। এমনই এক সময় মেয়েটির জীবনে এলো এক অনিন্দকান্তি পুরুষ। তার মাই পরিচয় করে দিল ছেলেটির সঙ্গে। নিহাতি সাদামাটা চেহারার অন্তর্মুখী মেয়েটা স্বপ্নেও ভাবেনি এমন একটি রূপবান পুরুষ আসবে তার জীবনে। ছেলেটা তার প্রতি সামান্য আগ্রহ দেখাতেই সে পাগলের মতো ভালোবেসে ফেলল তাকে। আর বিয়ের প্রস্তাব পেয়ে তো আত্মহারা। বেচারা তখন ঘুণাক করেও টের পায়নি গোটা ঘটনাটাই একটা সাজানো ছক। তার মা চেয়েছিল মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে ছেলেটাকে পুরোপুরি কবজায় রাখতে, আর ছেলেটার টার্গেট ছিল সো কল্ড শ্বশুরের সম্পত্তি। যাই হোক, বিয়ের পর দিব্যি চলছিল শাশুড়ি জামাইয়ের লীলা খেলা। তবে বাইরে বাইরে। নতুন একটি মেয়ে কাজে লাগার পর বাড়িতেই শুরু হয়ে গেল ফুর্তি। কাজের মেয়েটা সপ্তাহে একদিন দুপুরে বেরিয়ে যায় ঠিক সেই সময়টায়। কিন্তু কপাল খারাপ, কাজের মেয়েটা একদিন কী কারণে যেন বেরিয়েও ফিরে এলো। গোপনে দেখে ফেলল সমস্ত কীর্তিকলাপ। ব্যাস, খবর পৌঁছে গেল মেয়ের কানে। অমনি আগুন জ্বলে উঠল তার বুকে, প্রতিহিংসার। ঘেন্না তো মাকে সে করতই, এবার স্থির করলো একেবারে শেষ করে দেবে। শুরু হলো পরিকল্পনা মাফিক আর্সেনিক পয়জনিং। কেমিস্ট্রির ছাত্রী সে, জানে চায়ের সঙ্গে কতটুকু করে মেশালে মা ধিকি ধিকি মরবে, কিন্তু কাকপক্ষীটিও টের পাবে না। তা সে মতোই চলছিল। তবে বিধি বাম। আচমকা এক বই পড়ে মার মনে ধন্দ জাগল। সেঁকো বিষের লক্ষণ কেন ফুটে উঠছে তার দেহে। মানসিক রোগী বলে ডাক্তারও তখন তাকে কেমন আমল দিল না। সে ছুটল ডিটেকটিভের কাছে। ডিটেকটিভ মাকে রক্ত পরীক্ষা করাতে বলেছে জেনেই মেয়ে প্রমাদ গুনল। সর্বনাশ, এবার তো চক্রান্ত ধরা পড়ে যাবে। আর সময় নষ্ট করল না মেয়ে।
প্ল্যান মাফিক শুক্রবার স্কুল যাওয়ার আগে মার কাছ থেকে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির রসিদটা চেয়ে নিল। রিপোর্টটা সে নিজেই আসবে এই কথা বলে। দুপুরে জানলো বাবা হঠাৎ ফিরে এসেছে। বাবার অবর্তমানেই কাজটা শেষ করার ইচ্ছে ছিল তার, কিন্তু তখন আর পিছনোর উপায় নেই। স্লো পয়জনিংয়ের ব্যাপারটা জানাজানি হয়ে যাবে যে। অতএব পুরনো পরিকল্পনা মতোই 4টে বাজার মিনিট কয়েক আগে ফোন করল নিজের ফ্ল্যাটে। বর তখন 8তলায়, ধরল না। সঙ্গে সঙ্গে বরকে মোবাইলে ফোন, বলল লোক আসবে, তাকে বসাও। বর তড়িঘড়ি নেমে এলো নিচে। ফ্ল্যাটে সে ফিরল কিনা বুঝে নিতে ফের নিচের ল্যান্ডলাইনে ফোন। হ্যাঁ, কাঁটা সরে গেছে, ময়দান ফাঁকা। এবার মেয়ে সোজা গেল মায়ের ফ্ল্যাটে। জামাইয়ের সঙ্গে ব্যভিচার নিয়ে সরাসরি মাকে চার্জ করলো। অমনি হিস্টেরিক হয়ে পড়ল মা। তাকে শান্ত করার জন্য মেয়ে পলকে নরম গায়ে মাথায় হাত বুলিয়ে 2টো ওষুধ খেতে দিল। মার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার সুবাদে সে জানত মানসিক অবসাদের ওই 2টো ওষুধ একসঙ্গে খেলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মা মরবেই। তবু অপেক্ষা করলো খানিকক্ষণ, যতক্ষণ না মার কনভালশন থামে। তারপর ঠান্ডা মাথায় সিঙ্কে নামানো 2টো গ্লাসের একটাকে রুমালে জড়িয়ে তুলে এনে তাতে ফের হুইস্কি ঢেলে 200 মিলিগ্রামের বেশি আর্সেনিক মিশিয়ে রাখল। সকলের দৃষ্টির অগোচরে নিঃশব্দে নিজের ফ্ল্যাটে এসে ইন্স্যুরেন্স এজেন্টের সঙ্গে কথা বলল, চাউমিন বানালো। সে অবশ্য জানতে পারেনি তার বাবাও সেদিন ফিরেছিল ফ্ল্যাটে খানিক আগেই। বউ আর জামাইকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ছিটকে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। এখন অবশ্য বাবা মেয়ে দুজনেরই হাড় জুড়িয়েছে। মহিলাও খতম, জামাইও শ্রীঘরে। একটানা বলে থামল মিতিন। দেখছে রুমকির প্রতিক্রিয়া। অনেকক্ষণ পর রুমকির স্বর ফুটল, মেয়েটার এখন কি করা উচিত? মিতিন বলে, সেটা মেয়েটাই ঠিক করুক। রুমকির কাঁধে হাত রাখল মিতিন। আলতো হেসে বলল, তবে এটুকু বলতে পারি, নিজে সারেন্ডার না করলে মেয়েটাকে কোনোদিনই ধরা যাবে না। নিঝুম হয়ে শুনল রুমকি, নিঃশব্দে অতিক্রম করল বাকি পথটুকু। অ্যামারেল্ড টাওয়ারের গেটে পৌঁছে নির্জীব চোখে একবার দেখল মিতিনকে, তারপর চলে গেল পায়ে পায়ে। পরের দিন সকালে সুবীর হালদারের ফোন পেল মিতিন। অ্যামারেল্ড টাওয়ারের আবার অস্বাভাবিক মৃত্যু। এবার 8তলা না, 3তলায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে রুমকি।